দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। চলে গেলেন শাফিন আহমেদ। তার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বাংলা সঙ্গীত, বিশেষ করে ব্যান্ড সঙ্গীত জনপ্রিয় হয়েছে যাদের হাত ধরে, শাফিন আহমেদ নিঃসন্দেহে তাদের একজন। এবং একসময় আমাদের শৈশব, কৈশোর, তারুণ্যে যাদের গান শুনে আমরা বুঁদ হয়ে থাকতাম, মাইলস, তার মধ্যমণি শাফিন আহমেদ 63 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। গতকালকেই বাংলাদেশ সময় ভোরে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন, কয়েকটা অনুষ্ঠানে গান গাইবার জন্য গিয়েছিলেন, কিন্তু তিনি আর ফিরলেন না। এবং আমরা যতদূর জানি যে আগামীকালকেই হয়তো তার মরদেহ দেশে আনা হবে। এরকম একজন কিংবদন্তি তুল্য মানুষকে নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, তারই দুজন ঘনিষ্ঠ মানুষের সঙ্গে। তারা দুজনেই আমাদের সঙ্গীত জগতের খুবই স্বনামধন্য, আমাদের খুবই পছন্দের দুজন মানুষ আমাদের সঙ্গে আছেন। সঙ্গীত বিশেষজ্ঞ, সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত জগতের আমরা কিংবদন্তি তুল্য মানুষ মনে করি তাদের দুজনকেও। ফুয়াদ নাসের বাবু, বহু স্বাগত, এবং আছেন নকিব খান। আমরা শুরুতে বলছিলাম নকিব ভাই যে 63 বছর, মানে মানুষের কত বছর বয়সে মারা গেলেন, বয়সটা আসলে একটা সংখ্যা। এটা 72 হতে পারতো, 50 হতে পারতো, 21 হতে পারতো। তো যখন চলে যান তখন সংখ্যাটা আর ম্যাটার করে না। কিন্তু যখন আপনি কালকে শুনলেন শাফিন আহমেদ নেই, মানে কি অনুভূতি হলো আসলে? আসলে আমি সকালে যখন ঘুম থেকে উঠি, আমার ছোটো ভাই পিলুর একটা টেক্সট পেলাম। আমি কিন্তু জানতামই না, টেক্সট পেয়ে আমি হতভম্ব, মানে কীভাবে এটা হয়, কীভাবে সম্ভব। আমি ফোন করলাম, অনেকের কাছে চেক করলাম, কাউন্টার চেক করলাম যে আসলে সত্যি কিনা, যে হ্যাঁ সত্যি। আমি বিশ্বাস করতে পারছিলাম না এই ধরনের একটা সংবাদ শুনবো সকালবেলা ঘুম থেকে উঠে, এটা অবিশ্বাস্য। দিনটা কীভাবে কেটেছে আমি জানি না, আমি কথা বলতে পারিনি ঠিকমতো। আমাদের ফ্যামিলির সাথে এরকম অবস্থা সিচুয়েশন হয়েছে। বাবু, সংবাদটা কি সকালেই শুনলেন, মানে সঙ্গে সঙ্গে? সকালে আমাকে মাকসুদ ফোন করেছে। আচ্ছা, তখন 7টার কিছু আগে হবে, জানালো যে মৃত্যু সংবাদটা। তো স্বাভাবিক মৃত্যু সংবাদ তো খুব কখনই আমরা কামনা করি না, তাও সকালে ঘুম ভেঙে এরকম একটা অবস্থায়, এবং একজন ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু সংবাদ। স্বাভাবিক খুবই মর্মাহত হয়েছিলাম, অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। তো দিনটা শুরু হলো এভাবে আর কি, এবং সারাদিন গিয়ে কেটেছে ওর ভাবনাই। ওনার অসুস্থতা ছিল বোধহয় হার্টের প্রবলেম, কয়েকবার হার্ট অ্যাটাক করেছেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কিন্তু জানতাম না। আমি ওই মৃত্যু সংবাদে প্রথম পেয়েছি যে অসুস্থতায় মারা গেছে, সেটাও জানতাম না। অসুস্থ ছিল, তার মানে দেখে অ্যাপারেন্টলি বোঝা যেত না যে অসুস্থ। হ্যাঁ, খুব ফিট ছিল, তার বডি ফিট ছিল, এবং স্টেজে পারফরমেন্সে খুব ভালো পারফর্ম করতো স্টেজে, কেউ বুঝতে পারেনি। আর বেস গিটার বাজায় গান গাওয়া কিন্তু খুব ফিজিক্যাল পরিশ্রম লাগে, দরকার হয়, ফিজিক্যাল পরিশ্রম দরকার হয়। মিউজিশিয়ানশিপ লেভেলে হতে হয়, নাহলে বেস বাজিয়ে গান গাওয়া খুব টাফ ব্যাপার। ম্যাচিউর মিউজিশিয়ান না হলে কিন্তু ইটস নট দ্যাট ইজি। মানে আপনারা এত ঘনিষ্ঠ, অথচ তার এই যে শারীরিক এতবার অ্যাটাক করলেন, এত অসুস্থের কিছুই টের পেলেন না? একবার বোধহয় 2019-এর দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তখন কিছু সমস্যা ছিল, সেটু জানি। তারপরে নর্মাল দেখিয়ে স্বাভাবিক চলাফেরা করতেন, গান গাইতেন, এবং প্রচুর শো করতেন। এবার তো যুক্তরাষ্ট্রে গেলেন, তো আমরা যেটা সংবাদপত্রে দেখলাম যে ওনার অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো স্টেটে ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। ছিল, আমেরিকায় ছিল, কানাডায় ছিল। ও কানাডায় ছিল, এরপর কানাডায় ছিল। একটা পারফর্ম করেছেন বোধহয় মৃত্যুর আগে, নাকি? একটা বোধহয় করেছেন। হ্যাঁ, ভার্জিনিয়াতে কি বোধহয় শো ছিল। নকিব ভাই, ওনার সঙ্গে তো আপনাদের দুজনেরই আসলে অনেকগুলো স্মৃতি, সেই জায়গাগুলো আমরা একটু যাবো ধীরে ধীরে। আমরা যদি খুব সহজে প্রশ্নটা করি যে শাফিন আহমেদ চলে গেলেন, এক লাইনে সংবাদ শিরোনামে আমরা এরকম পড়লাম, শাফিন আহমেদ চলে গেলেন, কিন্তু পরের প্রশ্নটা হলো শাফিন আহমেদ চলে যাওয়ায় হলোটা কি, মানে কি হারালাম আসলে আমরা, ক্ষতিটা কি হলো? আসলে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশে কিন্তু আমরা সত্যিকার অর্থে যে মিউজিশিয়ানের কথা বলি, যে মিউজিশিয়ানরা আসলে ম্যাচিউর মিউজিশিয়ান যারা আছেন, একটা স্টেজ পার হয়ে এসছেন, যাদের মধ্যে রিয়েল, আমি বলবো যে কমপ্লিট মিউজিশিয়ান যদি বলি, একটা মানুষ গান সুর করা, লেখা, গান গাওয়া, পারফর্ম করা এবং বাজানো, বেস গিটার বাজানো, তো সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট মিউজিশিয়ান যদি বলি, শাফিন কিন্তু ওরকম একজন কমপ্লিট মিউজিশিয়ান ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, মিউজিশিয়ান অনেকে আছে, কিন্তু কমপ্লিট মিউজিশিয়ান কিন্তু খুব কম আছে, এবং ম্যাচিউরড মিউজিশিয়ান খুব কম আছে। কারণ ম্যাচিউরিটি একটা ব্যাপার আছে, এটা কিন্তু একদিনে হয় না, একটা অনেক কাল পেরিয়ে কিন্তু হয়, এবং সেটা কিন্তু সে অর্জন করেছিল, এবং একটা আইকনিক একটা ভ্যালু ছিল ওর মধ্যে।
যেটা স্টেজে পারফর্ম করতে উঠলেই মানুষ কিন্তু বুঝতো শাফিন আহমেদ আসছে। মানে জেস্টার পোস্টার স্টাইল সানগ্লাস শোম্যানশিপ যেটা বলে। দাঁড়ালেই মনে হয় যে এই একটা ব্যাপার ঘটছে, রকস্টার। রাইট, এক্স্যাক্টলি। এবং আপনি যে বললেন একদিনে হয়ে ওঠেননি, যে কিভাবে হয়ে উঠলেন সেটি আমরা একটু শুনি তার মুখে। আমাদের এই টেলিভিশনে উনি গত বছরই এসেছিলেন, আমরা একটু চুম্বক অংশ শুনি যে কিভাবে উনি শাফিন আহমেদ হয়ে উঠলেন আসলে। রাইট। কিন্তু খুব প্রফেশনালি কাজটা হয়েছিল। আমার ট্রেনিংয়ে কাজী নজরুল ইসলামের একটা শিশুদের গান, ছোটদের জন্য একটা গান হচ্ছে প্রজাপতি প্রজাপতি কোথায় গেলে ভাই এমন রঙিন পাখা। এই গানটা আমি রেকর্ড করি 9 বছর বয়সে EMI রেকর্ড কোম্পানিতে। এটা একটা EP আকারে এসেছিল। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ মাই, বলা যায় যে মানে একটু সিরিয়াসভাবে জার্নি শুরু। তার পরবর্তীতে আপনার বয়সটা কেমন ছিল? 9 বছর বয়স ছিল তখন। 9 বছর বয়স। পরবর্তীতে চলতে চলতে বিটিভি তখন একমাত্র টেলিভিশন চ্যানেল ছিল, ওখানে খুব রেগুলার অনুষ্ঠান করতে হতো এবং আমার কাছে শিখতাম কিছু নজরুল সঙ্গীত, কিছু আব্বার সুরের পুরনো আধুনিক গান। তো এইগুলি আমার রেগুলার টেলিভিশনে করা হতো। করতে করতে একটা চর্চার মধ্যে চলে এসেছিলাম, কারণ গানগুলির সুর, কথা আমার বয়সের থেকেও আরও ম্যাচিওর্ড সুর, কথার গান। তো ওটা আমার জন্য ট্রেনিং হিসাবে শেখার জন্য একটা ভালো পদক্ষেপ ছিল। এমন না যে আমি বেছে নিয়েছিলাম, কিন্তু মার গাইডেন্সে ওগুলি আমার করতে হতো। যেমন টেলিভিশনে আমার মনে পড়ে যে ঘুমের ছায়া চাঁদের চোখে করলাম, কতদিন দেখিনি তোমায় করলাম, কণ্ঠে আমার নিশিদিন করলাম। এইগুলি 40 দশকের অত্যন্ত জনপ্রিয় গান। তো এইগুলি শেখা হয়েছিল ওই সময়, পারফর্ম করতাম রেগুলারলি টেলিভিশনে। এইভাবে এগোতে এগোতে একটা পর্যায়ে স্কুলের শেষ দিকে এসে এই ওয়েস্টার্ন রেকর্ডগুলি বাসায় আসতে শুরু করে এবং তখন সেইগুলি শুনে সেগুলি বাজানোর ইচ্ছা হয়। তখন বন্ধু বান্ধবদের থেকে গিটার টিটার একটু জোগাড় করে বাজানোর চেষ্টা করি, ওই গানগুলি তোলার চেষ্টা করি। এইভাবে আস্তে আস্তে ওয়েস্টার্ন মিউজিকের প্রতি আকৃষ্ট হই। তার মানে বাবু ভাই শাফিন আহমেদ হুট করে হয়ে গেছেন ব্যাপারটা না, পারিবারিক একটা পটভূমি আছে। উনি এমন লোকের ছেলে, উনি রাইট। অমল দাশগুপ্তের ছেলে, ফিরোজা আহমেদের, দুই লিজেন্ডের, এই উপমার 2 লিজেন্ডের সন্তান। ফলে স্কুলিংটা একদম ঘর থেকে, একেবারে ঘর থেকে। তার মানে এখন যারা সঙ্গীতে আসছেন বা যারা ধরেন আপনাদের জেনারেশনও যারা, আপনারা বোধহয় বয়সে একটু সিনিয়র হবেন দুজনই শাফিন আহমেদ, আমরা এবং আমাদের ছোট যাদের এখন আমরা যাদেরকে কিংবদন্তি মনে করি সঙ্গীতে, তাদের প্রত্যেকেরই গল্প মোটামুটি একই রকম। স্কুলিংটা খুব জরুরি, খুবই যে আপনি চট করে শিল্পী হয়ে ওঠা যায় না। তো মাইক্রোফোন থাকলেও শর্টকাট বলে কিছু নেই। শিল্প যেটা আপনি চট করে যায় না, আপনি স্কুলে পড়ে শিখতে পারেন না যদি আপনার ভিতরে না থাকে। সেটাই, এবং ঘরটা প্রথম স্কুল। শাফিন আহমেদের কথা সেটা খুব পরিষ্কার। একদম তাই, একদম তাই। পারিবারিকভাবে মানুষের দরকার, এটা একদম ছোটবেলা থেকে আসলে গড়ে ওঠে। রাইট। এবং শাফিন আহমেদের বাবার সঙ্গে ওনার যে স্মৃতি, উনি আমাদের ইন্টারভিউতে বলছিলেন যে বাবাকে বেশি সময় পেতেন না ওনারা, কিন্তু মাকে পেতেন। এবং দেখবেন যে উনি রকস্টার হিসেবে, ব্যান্ড তারকা হিসেবে খ্যাতিমান হলেন, কিন্তু তিনি নজরুল সঙ্গীত গেয়েছেন কিন্তু প্রচুর, এবং তার কণ্ঠে নজরুল সঙ্গীত কিন্তু অন্যরকম। মানে শাফিন আহমেদ নজরুল সঙ্গীত অন্যরকম। বিটিভিতে আমরা তার গান দেখেছি, নজরুল সঙ্গীত তো ট্রিমেন্ডাস সুর, তাই না? এই যে ভার্সেটাইল, একজন মানুষ ভার্সেটাইল হয়ে ওঠা, এটাও তো একটা দীর্ঘ সহজ না। সেই জায়গা থেকে আপনাকে যে প্রশ্নটা করছিলাম, যে তার মানে শাফিন আহমেদের চলে যাওয়াটা, আপনি বললেন কমপ্লিট মিউজিশিয়ান, এবং এইটা একটা বড় ক্ষতি হলো যে একদম কমপ্লিট মিউজিশিয়ানকে আমরা হারালাম। রাইট। এই ধরনের একজন আইকনকে আমরা হারালাম, কারণ শুধু মিউজিশিয়ান না, এবং সে কিন্তু ফ্যাশন আইকনও কিন্তু। আচ্ছা, রাইট। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, কিন্তু সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের জন্য। ফ্যাশন ইন্ডাস্ট্রি বলেন, এবং সামাজিক ভাবও, মানে এই যে চেহারাটার মধ্যে ধরেন তার যে ক্যাপ, তার যে সানগ্লাস, একটা ওয়েস্টার্ন, বাংলাদেশের ওয়েস্টার্ন ড্রেসকে মানে যাদের তরুণদের মধ্যে ইমেজ তৈরি করেছে। রাইট। তো সেটাই, সেই আইকনকে আমরা হারিয়েছি। এটা বাংলাদেশে কিন্তু খুব কম আছে, খুবই কম আছে। কাজেই আমি বলবো যে এটা আমাদের জন্য একটা বিরাট শূন্যতা তৈরি হলো, আসলে বিরাট শূন্যতা। ফুয়াদ ভাই, এই শূন্যতা পূরণ করা যায়? মানে আমি জানি না, আমার প্রত্যেকের মৃত্যুর পরেই আমরা একটা খুব বলি, বিশেষ করে বিশিষ্টজনরা মারা গেলে বলি যে শূন্যতা পূরণ হবার নয়, এবং সবার মৃত্যু তো আসলে অপূরণীয় ক্ষতি নয়। শূন্যতা আমরা এই জন্যই বলি যে লেজেন্ড যখন চলে যান, বা একজন গুণী মানুষ যখন চলে যান, উনি তো ফেরেন না। হয়তো ওই ধারায় হয়তো অব্যাহত থাকে, অন্যরা আসেন,
গান করেন, আরেকজন ফ্যাশন আইকন হয়তো আসবে, শাফিন আহমেদ ফিরবে। আমি কারোটা লেখায় পড়েছিলাম যে কোনো একটা জনপদ থেকে যখন একজন এরকম মানুষ চলে যান তখন এটি লাইব্রেরি ধ্বংস হয়ে যায়। একদম তাই, আসলে তাই। এই যে বললাম যে একজন আইকনিক ফিগার, একজন মিউজিশিয়ান চলে গেল, তার মানে কি ওর একটা নিজস্ব স্বকীয়তা আছে, ওর একটা ইমেজ আছে, ওর একটা ভ্যালুস আছে ওর সবকিছুর মধ্যে। সেই জিনিসটা কিন্তু আমরা হারাচ্ছি। হয়তো নতুন কেউ সে পূরণ করবে অন্যভাবে, বাট তার যে স্বকীয়তা, তার যে এই যে আইকনিক একটা ব্যাপার আছে, রকস্টার একটা ব্যাপার আছে, ইমেজ আছে, সেটা কিন্তু আমরা পাবো না। উপস্থিতিটা হারাবো আর কি, উপস্থিতি মানে একটা ছিল, মানে অনেক কিছু থাকবে কিন্তু আমরা দেখবো যে এই জায়গাটায় শাফিন আহমেদ নাই। হ্যাঁ, সেটাই। এটা হলো মানে হৃদয়ের মধ্যে একটা নাড়া দেবে, এবং এটা হয়তো দীর্ঘদিন এটা হয়তো থাকবে। রাইট। এবং আমাদের বলেছি আমি, ধরেন একই অবস্থা যখন কমল দাস গুপ্ত মারা গেলেন, ফিরোজা বেগম যখন মারা গেলেন, একই আলোচনায় কিন্তু হয়েছে, একই আলোচনা হয়েছে, এবং নিশ্চয় আমরা সবাই চলে যাব, কিন্তু এটা হবে না, পূরণ হবে না। মানে শাফিন আহমেদের জায়গায় আসলে অবস্থানটা, এবং আমরা তার বাবার কথা বললাম কমল দাস গুপ্ত, তার সঙ্গে শাফিন আহমেদের কিন্তু একটা মানে এই যে শিল্পী হয়ে ওঠা, তার একটা বিরাট একটা অবদান। আমরা সেটাও একটু শুনি, আমাদের সেই অনুষ্ঠানেই উনি বাবার সম্পর্কে বলছিলেন। বাইরে গিয়েছিলাম পড়তে, মিউজিকের জন্য না, তবে শুরুটা ওই অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, আব্বার সাথে খুব একটা সময় আমরা কাটাতে পারিনি, খুব ব্যস্ত ছিলেন। তারপর ঢাকায় এসে তো আমাদেরকে স্কুলের পড়ালেখাগুলি করাতেন ইত্যাদি ইত্যাদি। তারপরেও আব্বার কাছে হালকা একটু তবলা বাজানো শিখলাম। এটা আপনারা অনেকেই জানেন যে আমাদের দেশীয় সঙ্গীতে বা ইন্ডিয়ান কালচারে তবলাটাকে একেবারে একটা ফান্ডামেন্টাল জিনিস ধরা হয়, যে ছন্দ রিদম না বুঝলে কেউ মিউজিকে বেশি দূরে এগোতে পারবে না। তো আব্বা আমাকে তবলা শেখালেন, বিভিন্ন তাল শেখালেন, তারপরে হালকা একটু উচ্চাঙ্গ সঙ্গীত শুরু করেছিলেন। কিন্তু ওই বয়সটা তো খুব অস্থির সময়, মানে ধরে বেঁধে রাখা যায় না, কোনো প্রাতিষ্ঠানিকভাবে শিখছি না, ওনারা যখন আমাকে পেতেন তখন শেখাতেন। তো এইভাবে চলতে চলতে মার কাছেও কিছু গান শিখলাম। তো আমি শিখতে কোনো ইয়ে ছিল না, আমার কোনো অসুবিধা ছিল না বা অস্থিরতা ছিল না, বসাতে পারলে ঠিক আছে তুলতাম গান। তো চমৎকার কিছু মেমোরিজ আছে, আব্বার সাথেও আছে। কিন্তু আব্বার সাথে ক্রিকেটের কমেন্ট্রি শুনতাম ছাতে, এটা মনে আছে। আমরা সবাই ফ্যামিলিতে ক্রিকেটের অনুরাগী। তো তখন তো টেলিভিশন ছিল না, রেডিওতে ছাতে গেলে সিগন্যালটা একটু ভালো পাওয়া যায়, তো অ্যান্টেনা উঁচু করে আমরা 3 ভাই আব্বাকে নিয়ে ক্রিকেটের কমেন্ট্রি শুনতাম। এভাবে বহু শীতের সকাল কেটেছে। এরকম হয়তো আমরা অনেক স্মৃতি তার কাছ থেকে আর শুনতে পাবো না, অনেক শুনেছি, মানে ওখানে স্টপ করে দিতে হবে। প্রত্যেকের মানুষের জীবনটা এরকমই আসলে। একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি তুললেন যে ছন্দ রিদম না বুঝে গান শেখা। অ্যাবসলিউটলি। এবং এই সময়ের যারা তরুণ কিংবা যারা এখন গান শিখছেন তাদের জন্য এই মেসেজটা অনেক বেশি জরুরি। ছন্দ, মেলোডি, এগুলি আসলে বুঝতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি, বাংলা গানের জন্য, বাংলা গানের কিন্তু দুটো মূল উপজীব্য আছে। একটা হচ্ছে লিরিক্স, গানের কথা, লিরিক্যাল ভ্যালুজ, এবং মেলোডি। এই দুটো জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে ছন্দের ব্যাপারটা, ছন্দের সাথে এই মেলোডি মেলবন্ধন এবং লিরিক্সের মেলবন্ধন খুবই জরুরি। কাজে এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, তার ম্যাচিউর মিউজিশিয়ান যেটা আমি বলছি, এটা হয়তো সম্ভব না। শাফিন আহমেদ হওয়া যাবে না, হওয়া যাবে। রাইট বাবু ভাই, আরও কথা শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে আপনার কাছে। দর্শক, আজকে আমরা আমাদের মাঝ থেকে চলে গেছেন কিংবদন্তি তুল্য সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ, তার স্মৃতিচারণ করছি, তার সম্পর্কে শুনছি, এবং সেই সঙ্গে আমরা নিশ্চয়ই বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের আজকের যে অবস্থানে এসছে বা যে জার্নিটা, সেটি নিয়েও কথা বলতে যাবো। যেহেতু আজকে আমরা দুজন এই দুনিয়ার খুব খ্যাতিমান মানুষকে পেয়েছি, আমরা নিশ্চয়ই শাফিন আহমেদের প্রসঙ্গে কথা বলতে বলতে ওই জায়গাগুলো টাচ করবার চেষ্টা করব। একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা আমাদের একজন খুবই পছন্দের মানুষ, সঙ্গীতের খুবই কিংবদন্তি তুল্য একজন মানুষ শাফিন আহমেদকে হারিয়েছি গতকাল বাংলাদেশ সময় ভোরে। তিনি যুক্তরাষ্ট্রে মারা গেছেন, তার বয়স হয়েছিল 63 বছর। আজকে তার সম্পর্কে কথা বলবার জন্য আমরা দুজন তার খুবই ঘনিষ্ঠ মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। ফুয়াদ নাসের বাবু এবং নকিব খান আছেন আমাদের সঙ্গে। বাবু ভাই, বিরতির আগে যে জায়গাটিতে ছিলাম, যে ছন্দ তালের কথা তিনি বলছিলেন, সেই প্রসঙ্গে যাওয়ার আগে শাফিন আহমেদের সঙ্গে আপনাদের ব্যক্তিগত অনেক স্মৃতি আছে, কোনগুলো বেশি মনে পড়বে এখন, বা কোন স্মৃতিগুলো মনে হবে, যে কোন ঘটনাগুলো শাফিন আহমেদকে বেশি মনে পড়বে? আসলে সম্পর্কটা অনেক দিনের, ধরেন প্রায় 47 বছর হবে, 76
70-এর মানে যখন আপনারা সঙ্গীত শুরু করেন? সে সময় ওদের প্রথমত একটা ব্যান্ড ছিল, নাম ছিল পার্পল ওশান। আচ্ছা, তারপরে ওরা একটা ব্যান্ড করলো বারুক নামে। বার্ক। তখন ইন্টারকনে আমরা বাজাতাম এবং ওই বারুক ব্যান্ডটা বাজাতো। তখনও মাইলস হয়নি, তখন ওই বারুক ভেঙে ওনারা মাইলস করলেন আর কি। আমরা একই সঙ্গে ধরেন সপ্তাহে 2 দিন ওরা বাজাচ্ছে, 2 দিন আমরা বাজাচ্ছি, এভাবে বাজাতাম। তখন থেকেই সখ্যতা এবং পরিচয় এবং বন্ধুত্ব শুরু হলো, ঘনিষ্ঠতা। তারপর দীর্ঘ সময় চলছে, ওনারা মাইলস করছেন, আমরা ফিডব্যাক করছি এবং দীর্ঘ সময় ওর আড্ডা হতো। যখন ওরা কবি ভবনে থাকতেন, যে ধানমন্ডি যে নজরুল ইসলামকে যে বাড়িটা দিয়েছিল, ওই বাড়িতে থাকতেন ওরা। হ্যাঁ। সেই সময় ওই বাড়িতে গিয়ে আমরা দীর্ঘ সময় আড্ডা করতাম, সঙ্গীত দিয়ে আলোচনা। আমি, হ্যাপি, আমিন, শাফিন, 2 ভাই, এই ছাদে গিয়ে গিটার বাজিয়ে গান গাওয়া, এইসব অনেক স্মৃতি মনে পড়ে। মানে এই মুহূর্তে বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু দীর্ঘদিন এটা। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে বাদাম, ডিম্পল নামে, 27 নম্বর। আছে এখন না, রেস্টুরেন্ট বিল্ডিংটাই নাই, ডেভেলপ করে ইয়ে আছে। যাক, ওইখানেও মাঝে মাঝে আসতো, বাজাতো, একসাথে মিউজিক করতো। মিউজিক নিয়ে সারাক্ষণ আমাদের এই থাকতো আর কি। এবং যার জন্যই এই যেটা উনি বললেন, যে নকিবা বললেন যে কমপ্লিট হয়ে ওঠাটা আর কি, এই সারাক্ষণ মিউজিক নিয়ে থাকা, মিউজিক চর্চা করাটাই আমার মনে হয় ওনার। নকিব ভাই, আপনারা যখন শুরু করেন চিটং থেকে, তার মানে শাফিন ভাইদের সঙ্গে আপনাদের পরিচয় আরেকটু পরে বোধ হয়? আমার একটু পরে, পরে, কারণ আমি তখন সোলসে ছিলাম। শাফিনের সাথে আমাদের পরিচয় 80s-এর দিকে, ওই ব্যারক ব্যান্ডের সময় যখন ওরা ইন্টারকন্টিনেন্টালে বাজাতো, তখন থেকে পরিচয় আসলে। তো চিটং থেকে আসলেই আমাদের অনেকের সাথে যোগাযোগ হতো, বাবু ভাই এবং সমসাময়িক যারা আছে, শাফিন, হামিন, হ্যাপি, তারপরে ফাদের রাব্বি ভাই, এদের সাথে আমাদের খুব যোগাযোগ হতো, আড্ডা হতো, মিউজিক্যাল কথাবার্তা হতো। তো ওভাবেই পরিচয় আসলে। এবং আমরা সোলসে যখন প্রথম অ্যালবামটার জন্য কাজ করি, সুপার সোল যে অ্যালবামটার ফার্স্ট অ্যালবাম, সেই অ্যালবামটা যখন আমরা ওই যে ফার্মগেট একটা স্টুডিও ছিল, যে কি যে নামটা, হ্যাঁ, ঝঙ্কার রেকর্ড করছে, তখন ওরা দেখতে আসছিল যে আমরা সোলসে বাংলা গান করছি। তখন কিন্তু মাইলস বাংলা গান, তখন মাইলস হয়েছে থেকে, শুরুতে তারা ইংরেজি গান করতো। ওরা ফার্স্ট অ্যালবাম ইংরেজি গানেরই ছিল। সো ওরা এসছে, আমাদের ফরিদ ভাই, ওরা সবাই ছিলেন, সবাই এসছেন স্টুডিওতে দেখতে আমরা কি গান করছি, কেমনে কি করছি। তো সেখানেই প্রথম পরিচয় আসলে ঝঙ্কার স্টুডিওতে। তো মানে আমরা আমাদের গানগুলো শুনে তখন মন শুধু মন ছুঁয়েছে, এই গানগুলো তখন রেকর্ড করছি আর কি। ওরা খুব মানে খুশি হলেন এবং বললেন, না ভালো, তোমরা খুব ভালো কাজ করছো। মানে তখন ওরা মোটামুটি ব্যারক স্টাবলিশড, তারপর মাইলস শুরু হলো, মাইলসও মোটামুটি একটা স্টাবলিশড, বাট আমরা তখন চিটং থেকে এসে ঢাকায় নতুন আসলে। তো সেই জন্যই ওদের এটা খুব ভালো লেগেছে, আমাদের উৎসাহটা দিয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। তখন পরিচয় আসলে শাফিনের সাথে। আচ্ছা, ওই 80-এর দশকের শুরুর দিকে, হ্যাঁ। এবং এরপরে তো দীর্ঘদিন একসঙ্গেই আপনারা ছিলেন, মানে একসঙ্গে স্টেজ পারফর্মও করেছেন, বিভিন্ন স্টেজ শেয়ার করেছি অনেক। সবচেয়ে বড় কথা যেটা বাবু ভাই বললেন, যে আমাদের কিন্তু রেগুলার আড্ডা হতো, মানে মিউজিক্যাল আড্ডা, কারণ আমরা অনেক এক্সচেঞ্জ করতাম, ভিউজ এক্সচেঞ্জ করতাম, যেটা ইন্টারাকশনটা খুবই দরকার। কারণ প্রত্যেকের কিন্তু নিশ্চয় একটা ধারা থাকে, নিশ্চয় একটা চয়েস থাকে, নিশ্চয় একটা স্বকীয়তা থাকে। আমার হয়তো আমার এক ধরনের গান পছন্দ, বা ওদের এক ধরনের গান পছন্দ, কিন্তু আমরা যখন ডিসকাস করি প্রত্যেকটা গানের কম্পোজিশন, যখন আমরা যেহেতু ওয়েস্টার্ন মিউজিক নিয়ে কাজ করি, ওয়েস্টার্ন মিউজিকের আমরা তো এখানে অনেক কিছু পাই না, বাট যেগুলো আমরা পাই, শুনছি, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি। এই লিডটা এমন কেন হলো, এই বেস গিটার প্রোগ্রেশন এমন কেন হলো, এগুলো নিয়ে আমরা ডিসকাস করতাম আর কি। সো এটাও কিন্তু একটা ব্যাপার, যে আমাদের মিউজিক্যাল আড্ডাটাও খুব দরকার আসলে। এই ইন্টারাকশনটা ছিল, আবার তো এক ধরনের ভেতরে ভেতরে প্রতিদ্বন্দ্বিতাও ছিল। হ্যাঁ, সেটা তো থাকবেই, দরকার আছে, একদম তাই, রাইট। ও শাফিন ভাইকে ব্যক্তি শাফিন, তাকে কিভাবে দেখেছেন? মানে মানুষটা আসলে, সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ এক ধরনের, কিন্তু প্রত্যেকটা মানুষ আবার পার্সোনাল, ব্যক্তি বাবু, ব্যক্তি নকিব খান। তো ব্যক্তি শাফিন আহমেদকে কেমন? আমি জানি না অন্য মানুষরা কীভাবে দেখেছে, আমি তো একদম একজন বন্ধুর মতো দেখেছি। আমার সাথে সবসময় সম্পর্ক ছিল, এমনকি শেষে যখন মাইলস ছেড়ে দিয়ে ওর সোলো একটা প্রজেক্ট করে, তখন ওর সাথে কথা হতো নিয়মিত। সর্বশেষ কথা হয়েছে আমার সাথে আমেরিকা যাওয়ার আগে। আচ্ছা, ও সম্ভবত এই সেপ্টেম্বরে ওর ক্যারিয়ারের 50 বছর পূর্তি করতে যাচ্ছিল। আচ্ছা, এটা আয়োজন করতে যাচ্ছিল। তখন
ওই একটা লাইভ অনুষ্ঠান করবে, স্টেজ অনুষ্ঠান, যেখানে 20টা গান করবে, 10টা গান তার আধুনিক মানে ব্যান্ডের সাথে গাওয়া, আর 10টা নজরুলগীতি। তো আমাকে দায়িত্ব দিয়েছিল যে 10টা নজরুলগীতি মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা করে দেওয়ার জন্য। তাই আমি কোনো সমস্যা নেই, তুমি ফিরে এসো, আমরা বসি কোন গানগুলি করবে। তারপরে যাক আমার ভাগ্য হলো না এটা, এই তার আগে চলে গেল। ভালো কাজ হতো ওটা আর কি আমার মনে হয়। এবং এরকমই আমাদের সম্পর্কটা লেভেলে ছিল। যখন কোনো সংকটে আমার সাথে শেয়ার করতো ফোন করে, তার ব্যান্ড বিষয়, ওই বিশেষ করে মাইলসের সাথে আলোচনাগুলো, কথাবার্তাগুলো সঙ্গীত কেন্দ্রিক, সঙ্গীত কেন্দ্রে এমনি পার্সোনাল লেভেলে কথা হতো, বন্ধু হিসাবে যেরকম কথা, দীর্ঘ সম্পর্কে মানুষ তো খোলাখুলি করার কথা বলতে শুরু করে, সম্পর্ক তো তাই। মানে যখন সম্পর্ক দীর্ঘদিন চলে তখন অনেক ব্যক্তিগত আলাপও করে ফেলে, তো সেরকম অনেক আলাপ হতো। মানে ব্যক্তি শাফিনকে আপনি কিভাবে দেখেছেন? আমার কাছে তো বন্ধুর মতো, এটা বাবু ভাই বললেন, আমরা খুবই ক্লোজলি মিশেছি, খুবই ক্লোজলি গান করেছি, স্টেজ শেয়ার করেছি, বাট অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ব্যক্তি খুবই ভালো। কারণ ওর একটা বড় গুণ ছিল যে সবার সাথে কিন্তু মিশতে পারতো, ছোট বড়। অনেকে হয় কি যারা নতুন এসেছে দূরত্ব মেইনটেইন করে, হ্যাঁ মেইনটেইন করে, এবং কিন্তু উনি কিন্তু তাই করতো না, কিন্তু সবার সাথে মিশতো, কথা বলতো খুব ওপেনলি। তো আমার সাথে আরেকটু বেশি ইয়ে ছিল, আমাদের একটা সংগঠন আছে মিউজিক কম্পোজার সোসাইটি বাংলাদেশ, MCSB, আমি ওখানকার সভাপতি, বাবু ভাই সহ সভাপতি, উনিও আমাদের মেম্বার ছিলেন, শাফিন আহমেদ। তো আমরা ওই শিল্পীদের মানে মিউজিশিয়ানদের বাংলাদেশের সম্মান এবং সম্মানে নিয়ে কাজ করছিলাম, যে কীভাবে এটাকে এনহ্যান্স করা যায়। কারণ বাংলাদেশে একটা সময় এসে সব শিল্পীরা দুস্থ শিল্পীর ধারণা লাগায়, কারণ রয়্যালটির জায়গাটা আমাদের এখন পর্যন্ত সলিউশন হয়নি। আমাদের আইনটা পাস হয়েছে সংসদে, বাট এটা এখন ইমপ্লিমেন্টেশনটা আস্তে আস্তে হবে আর কি। সেজন্য এই জন্য আমরা কাজ করছিলাম, সেটা নিয়ে অনেক কথা হতো ওর সাথে। কারণ ও খুব মাঝখানে খুব ফ্রাস্ট্রেশনে ভুগছিল যে আমরা এত কাজ করি অথচ আমরা কোনো আর্নিং নাই, কিছু নাই, আমরা স্টেজ শোর উপর ডিপেন্ড করতে হয়। কারণ এখন তো ওই ক্যাসেট বা সিডি নাই, ডিজিটালি আছে, যেগুলো আমরা কন্ট্রোলের বাইরে, আমরা কোনো টাকা পয়সা ইনকাম বলতে কিছু নেই। সো এগুলো খুব কষ্ট পেত সে, এবং আমাদের সাথে শেয়ার করতে কীভাবে কী করা যায়। উই ইউজ টু ডিসকাস মানে কী করা যায় এটা নিয়ে। এটা একটা বড় কোশ্চেন আপনি তুললেন, যে ধরেন যখন ক্যাসেট ছিল, তারপরে ডিভিডি, ওই সময় একটা আর্নিং ছিল যে হ্যাঁ যত ক্যাসেট বিক্রি হবে সেটা একটা অ্যামাউন্ট হতো, পেতেন আপনারা? না, তা পেতেন না, ওটাও পেতেন না। তাহলে আপনারা কি পেতেন? ওটা তাও পেতেন না, কিচ্ছু পেতেন না। হয়তো একটা লামসাম দিত, এককালীন একটা দিত, এটা ধর্তব্যের মতো। তাহলে এটা তো দীর্ঘ লড়াই, এখনো লড়াই করছি। আমরা এসেছি BLC পেস নামে একটা সংস্থা আমরা করেছি, যেটা সরকার অনুমোদন পেয়েছে, কাজ করছি, ইনশাল্লাহ দেখা যাক, ইনশাল্লাহ শীঘ্রই হয়তো আমরা ফলাফল পাবো। আমার কথা হচ্ছে আমরা যেটা হারিয়েছি পরের প্রজন্মের জন্য এটা যেন না হয়, ওরা যেন আমাদের যেরকম বলেন যে একজন তারকা শিল্পী যখন সে স্টেজ পারফর্ম করতে পারছে না তখন সে দুস্থ শিল্পী, যদি সে অনেক টাকা পয়সা না কামাতে পারে। কথা হতে পারে, আমি তো দুস্থ বলি না, আমি সংকটাপন্ন। সংকটাপন্ন। এই সংকটটা হবে কেন? ধরেন নকিব খান, ফুয়াদ নাসির বাবু, মাকসুদ, শাফিন আহমেদ, এরা একটা পর্যায়ে গিয়ে আর্থিক সংকটে পড়বে কেন? মানে রাষ্ট্রের এখানে কোনো দায়িত্ব নাই, মানে তাকে স্টেজ পারফর্ম করে সারা জীবন চলতে হবে কেন? এই জায়গাটাও বোধহয় একটা বড় কষ্টের জায়গা। ধরেন বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর, আপনার ব্যান্ড সঙ্গীতের জার্নিটাও 4 দশকের বেশি, তো তাই না? এবং বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের হিস্ট্রিতে আসলে একদম আমাদের 72-73 আজম খানরা যখন শুরু করলেন, যদি সেখান থেকে যদি ফিরোজ শাহিদের, তাহলে তো বাংলাদেশের সমান বয়সী বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত, আমার প্রথম ব্যান্ড 1972 আমার বড় ভাই 1972, তারপর বাংলাদেশের সমান বয়স হচ্ছে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের বয়স। অথচ এখন এসে যদি আমরা একই আলোচনা করতে হয় যে রয়্যালটি, আমার টাকা পয়সা, খুব আমি জানি না অন্য দেশে ফার্স্ট ওয়ার্ল্ডেও কি এই ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু কোনো অসুবিধা নেই, সবাই যা যা রয়্যালটি পাচ্ছে। মঙ্গোলিয়ার মতো দেশ তারা রয়্যালটি পাচ্ছে, ভুটানে পাচ্ছে, ভুটানে কিন্তু স্ট্রাকচার করে ফেলেছে, খুব ভালো স্ট্রাকচার ওদের সবকিছু, সেটা আমরা পারি না বলে। বাট এই যে একটা বিরাট লড়াই আপনাদের জন্য, এবং আমার ধারণা যে আপনারা থাকতে থাকতে একটা সলিউশন হবে। এবং শাফিন আহমেদদের চলে যাওয়া উনি দেখে যেতে পারলেন না, কিন্তু আমরা ওনাদের প্রতি ট্রিবিউট করার এটা একটা বড় দায় হবে যে না
আবিব বচ্চন চলে গেলেন আমাদের, তাই না? ফলে ওনারা তো এই লড়াইটা করে গেছে। এবং আপনার মনে থাকবে নকিব খান, আমরা যখন এবিসি রেডিওতে আপনি ছিলেন আমাদের সঙ্গে, এই লড়াইগুলো আমরা তখন করেছি, কিন্তু শিল্পীদের রয়্যালটির বিষয়ে আমরা কিন্তু কথা বলেছি, রেডিওতে গান বাজালে আমরা টাকা দিব, এই আলোচনা তখন ছিল। কিন্তু আমি জানি না শেষ পর্যন্ত কত দূর এগিয়েছে। প্রথমে রেডিও প্লেয়ার একটা আমরা কিন্তু শুরু করেছিলাম এবিসি রেডিওতে, বাট এটা খুব বেশি দূর যেতে পারিনি। আপনার মধ্যে প্রথম আমরা শুরু করেছিলাম, রাইট। কিন্তু আজকে অন্যান্য রেডিওরা যোগদান করছে, হ্যাঁ, ওইটা একটা চ্যালেঞ্জ ছিল। আরেকটা বিরতি নিয়ে আসছে দর্শক, ফিরছি আরেকটা ছোট্ট বিরতি। আজকে আমরা শাফিন আহমেদকে নিয়ে কথা বলছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি আমাদের খুবই একজন পছন্দের মানুষকে নিয়ে, সঙ্গীত শিল্পী, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের একজন কিংবদন্তি তুল্য মানুষ শাফিন আহমেদ আমাদের ছেড়ে চলে গেছেন গতকালকেই, অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে গান গাইবার জন্য, সেখানেই তিনি মারা গেলেন। এবং আজকে তার খুবই ঘনিষ্ঠ দুজন মানুষের সঙ্গে আমরা কথা বলছি। নকিব খান, বিরতির আগে আমরা শিল্পীদের অধিকারের জায়গাটা ছিলাম, একটু পেছনে যদি যাই, যে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জার্নিটা আপনার একদম শুরু থেকেই ছিলেন। আপনি বলছিলেন যে 72-তে আপনাদের প্রথম অ্যালবাম বের হয়, না প্রথম ব্যান্ড আমাদের, রাইট। তো এই যে জার্নিটা, এই প্রায় 53 বছরের জার্নি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের, এটা তো খুব সহজ ছিল না। এই জায়গাটায় আপনাদের লড়াইটা এবং শাফিন আহমেদ এবং তার মাইলস, সেই জায়গাটা একটু যদি আমাদের দর্শকদের আবার একটু মনে করিয়ে দেন। জি, যেটা আপনি একটু আগে বললেন যে আসলে খুব সহজ ছিল না, আসলে সহজ ছিল না, এখনো সহজ না বলবো। আচ্ছা। কারণ আমাদের স্বাধীন হলো বাংলাদেশ, স্বাধীন দেশে আমরা যেমন ঢাকায় আজম খান মুক্তিযুদ্ধ শেষে বন্দুক ছেড়ে গিটার ধরলেন, ঠিক চট্টগ্রামে আমাদের একটা ব্যান্ড ছিল বালার্ক নামে, বড় ভাইদের ব্যান্ড। অ্যাকচুয়ালি আমরা তিন ভাই ওই ব্যান্ডে বাজাতাম। সো 1970 আমাদের প্রথম কনসার্ট করি কক্সবাজারে। এটা 72 স্বাধীনতার পরপর। আচ্ছা, পরপর। সো ওটাই আমার প্রথম ব্যান্ডের সাথে কনসার্ট এবং প্রথম ব্যান্ড আমার। এবং আপনার ওই স্মৃতিটা মনে আছে নিশ্চয়ই? মানে কেমন ছিল, লোকজন কেমন ছিল? প্রচুর লোক ছিল। কোথায় ছিল এটা? কক্সবাজারে। ও, কক্সবাজার বিচে না, একটা হোটেলের সামনে মাঠ ছিল, মাঠের মধ্যে। আচ্ছা, মানে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে আপনি ব্যান্ড সঙ্গীতের কনসার্ট করলেন। সেটাই তো, এটা খুব অসাধারণ একটা স্মৃতি। কারণ আমরা তখন স্কুলে পড়ি, অনেক ছোট, পিলু তো আমার ছোট ভাই তো অনেক ছোট, ক্লাস 4 না 5-এ পড়ে। তো সেই অবস্থা সে ড্রাম বাজাতো, মানে ওই বছর ড্রাম বাজাতো। সো ওই স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে। এবং সেখানে আমরা তখন স্বপ্ন দেখতাম যে বাংলাদেশে এই ব্যান্ড মিউজিক একসময় মানে অনেক উপরের জায়গায় যাবে। তো সেখান থেকে শুরু। তারপরে বালারকে ভেঙে গেল 73-তে, সুরেলা মানে একটা ব্যান্ড হলো, সুরেলা নামটা পরে চেঞ্জ হয়ে সোলস হলো 1974। আমি যখন বালারটা ভেঙে যায় তখন সোলসে জয়েন করলাম, সেই থেকে কিন্তু সোলসের সাথে আমার যাত্রা শুরু। এবং তখন থেকে আমরা চিন্তা করতাম আমাদের নিজস্ব কিছু হবে। এই যে প্রথম ব্যান্ডের অ্যালবাম সুপার সোলস, এটা কিন্তু 1979 আমরা 80-তে শুরু করি, 81 বা 82-তে রিলিজ হয় প্রথম ক্যাসেট সোলসের। এই যে মন শুধু মন ছুঁয়েছে, তোর পুতুলের মতো করে সাজিয়ে, মুখরিত জীবন চলার বাকি, সবই এই অ্যালবামের গান। তখন আমরা কিন্তু স্বপ্ন দেখতাম এই ব্যান্ডের গানগুলো কিন্তু একসময় মানুষের মুখোমুখি ফিরবে। তখন কিন্তু কেউ শুনতো না, কারণ সবাই তো কাভার সং করতো, ফোক গান করতো কিংবা কাভার সং করতো। নতুন নিজেদের গান, অরিজিনাল কম্পোজিশন তখন হতে পারে এটা কেউ তখন ভাবেনি। কিন্তু ঢাকায় হয়েছে, যেমন আজম খান করেছে, সালেকা মালেকা হয়েছে, হাইকোর্টের রেল লাইনের বস্তিতে হয়েছে। সো এগুলো কিন্তু চট্টগ্রামে তখন নতুন শুরু হয়েছে আমাদের। তো সেইভাবে করার পর আমরা যখন ফার্স্ট অ্যালবামটা রিলিজ হয় সুপার সোলস নামে 1981-এ বা 82-তে তখন একটা নতুন একটা সাড়া জাগে। কারণ এই ধরনের ব্যান্ড মিউজিকের সাথে মেলোডি একটা ব্যাপার আছে, তারপরে আবার একটা ওয়েস্টার্ন কম্পোজিশন আছে, ওয়েস্টার্ন এবং ইস্টার্ন হারমোনির সাথে মেলবন্ধন, এগুলো কিন্তু তখন আস্তে আস্তে মানুষ রিয়েলাইজ করা শুরু করলো। প্রথমে কিন্তু আমাদের অ্যালবামটা খুব একটা মানুষ শুনে নেয়, চলে নেই, বাট একটা সময় পরে একটা সুপার ডুপার হিট, মানুষের হৃদয়ে গেঁথে গেছিলো গানগুলো, এখনো মানুষ সেই গানগুলো শুনে। সো এটা কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু তখন থেকেই আমাদের ক্রাইসিস ছিল। শুরু থেকে প্রশ্নটা ছিল, কারণ তখন এই ধরনের ব্যান্ডের অ্যালবাম করবে কেউ করতে চাইতো না, কেউ এটা নিয়ে মৌলিক গান করবে কেউ সাহস করতো না বের করতে। তখন আমরা কিন্তু কোনো টাকা পয়সা পাইনি। আজকেও কিন্তু একই অবস্থা, যে খুব বেশি শিল্পীরা যে টাকা পয়সা পাচ্ছে না কিন্তু সত্যিকার অর্থে। কাজে এই জন্য আমি আবার বলি, আমাদের সঙ্গীতাঙ্গনে হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট সাফারার বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যারা আছেন। সম্মান এবং সম্মানী দুইটাই আমাদের অভাব। না, সম্মানের অভাব কি আছে? আছে। এই জন্য বলবো আমাদের সোশ্যাল আপনি জায়গাগুলো দেখেন, মানুষের কিন্তু ভালোবাসা আছে,
আচ্ছা, ভালোবাসাটা মানুষের আছে। শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি একটা রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় পর্যায়ে যদি দেখেন কয়টা শিল্পী বা কয়টা মানে এই সঙ্গীতের মানুষ বড় বড় জায়গায় আছে দেখেন, এটা একটা বড় প্রশ্ন। মর্যাদা মর্যাদা। এই মর্যাদাটা কই আমাদের? আজকে বলি আমাদের ভিআইপি বলি, আমরা সিআইপি বলি, আমরা এয়ারপোর্টে সুবিধা পাই, বড় লোকরা বিজনেসম্যানরা টাকা, যারা অনেক কোটি কোটি টাকা আছে তারা কিন্তু যে সুবিধা পাচ্ছে, শিল্পীরা একজন আব্দুল হাদি, একজন সাবিনা ইয়াসমিন কেন সেই সুবিধা পাবে না? কেন স্পেশাল ফেসিলিটিস পাবে না এয়ারপোর্টে? এই জিনিসগুলো আমাদের দরকার। আমাদের অথচ ওনাদের গান শুনে আমরা অনুপ্রাণিত হই। আমাদের মন খারাপ হলে সমগ্র জাতি একটা গান মানুষের মন খারাপ হলে সে তো বিরহের গানই শোনে, আবার মন ভালো থাকলেও সে শোনে। শিল্পীর কাছে সে প্রতি মুহূর্তেই সে যায়। যুদ্ধ করেছে গান শুনে, মুক্তিযুদ্ধের কথা চিন্তা করেন, এই সেই স্বাধীন বাংলার ভেতরে গানগুলো শুনেই মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়েছে। আজকে আমাদের সেই মূল্যটা কোথায়? আমরা সেখানে প্রশ্ন করতে চাই। সেই জন্য আমাদের সবাই মিলে আমাদের যুদ্ধটা এখানে, যে সম্মান এবং সম্মানিটা আমাদের দরকার। আসলে রেডিও টিভি এবং সম্মানই দিচ্ছে, এটা হাস্যকর, আসলে দুঃখজনক, বলতেও লজ্জা লাগে আমাদের। কাজে এগুলি ইমপ্রুভ করতে হবে আসলে। অনেক কথা হতো এগুলি নিয়ে। অবশ্যই, এটা তো নবী ভাই বললেন, ভালোই বলেছেন। যেটা এগুলি বিষয় আমাদের ভাবা উচিত, মানে যারা নীতি নির্ধারক আছেন তারা যেন ভাবেন। এবং আমরা তো সংগঠন করছি এই জন্যই, যাতে শিল্পীর যে সম্মানীয় মর্যাদা এই যাতে শিল্পীরা পায় আর কি। মানে এখানে রাষ্ট্রের একটা বড় স্টেক আসলে। হ্যাঁ, সেটি ওনারা তো চালাচ্ছেন, মানে সব কিছু তো ওনার নিয়ন্ত্রণ, ওনারা চালাচ্ছেন। তো ওনারাই তো পলিসি বানাবেন, পলিসিগুলো যদি বানান শিল্পী বান্ধব পলিসি। অবশ্যই অনেক কাজ করেছেন, কাজ করেছেন, এটাও বলা অন্যায় হবে যে কোনো কাজ হয়নি। অনেক কাজ হয়েছে সংস্কৃতির ক্ষেত্রে। তারপরেও যেগুলি আমাদের খুব রয়েছে বা আমাদের প্রত্যাশা আছে, এগুলো একটু নজর দিলে আমরা আরও নকিব ভাই যে জায়গাটাতে ছিলেন, যে জার্নিটা মানে খুব সহজ ছিল না, এবং 90 দশকে এসে বোধহয় ফ্লারিশ করে ব্যান্ড বাংলাদেশ ইন্ডাস্ট্রি, তাই তো? ব্যান্ড সঙ্গীত যে অর্থে আমরা ব্যান্ড সঙ্গীত বলি, বা তখন আমরা পপ, ধরেন আপনাদের ফিডব্যাক তো ৭৭ সালের কথা। তার আগে যখন আমি আজমের সঙ্গে বাজাতাম ৭৫, ৭৫, ৭৬, আজমের সেকেন্ড লাইনে আমরা বাজাতাম। আমি পেয়ারু খান, মুন্সি নয়ন বলে একটা অসাধারণ গিটারিস্ট, আর দুলাল জোয়া। তখন তো আমরা বাংলা গানই করতাম। তো এই বাংলা রক যেটা আমরা বলি, বাংলা রকের জন্মটা ওখান থেকে। এই যে বাংলা কথায় ইংরেজি রক সঙ্গীতের, এই রেললাইনে বসতে যে গানের কথা বললেন, আজম ভাইয়ের গান, পরবর্তীতে ফেরদৌস ওয়াহিদ, ফকির আলম গিফিয়ার গান, তো এইগুলি তো বাজিয়ে ওনারা যে একটা পাঠাতন তৈরি করে গেছেন বাংলা রকের, সেটার পরে আমরা আজ অব্দি দাঁড়িয়ে। তো তখন সংকট অনেক ছিল, যেরকম আমরা যখন শুরু করি একটা গিটারের তার পাওয়া যেত না। আচ্ছা, মানে একটা ধরুন যন্ত্র তো দূরের কথা, মানে যন্ত্রপাতি কি বাইরে থেকে আনতে হতো, সবকিছু বাইরে থেকে, গিটার তারও বাইরে থেকে। ধরুন কারো ভাই বা বোন বা দিলাভাই বাইরে গেলে আমার জন্য গিটার তার কিনে নিয়ে আসেন। এই সংকটের মধ্যে অ্যাম্পলিফায়ার নাই, এমন অ্যাম্পলিফায়ার ছিল আমি শখ খেয়েছি বাইরে থেকে, এই রেডিও থেকে ভেঙে অ্যাম্পলিফায়ার বানানো। এবং বাবু ভাই আরেকটা হচ্ছে গান শোনার ব্যাপারটা, রেকর্ড তো আমাদের বিদেশ থেকে কেউ নিয়ে আসলে আমরা শুনতে পারতাম, পথে বসে থাকতাম আর কি। তখন তো ডিজিটাল যুগ ছিল না। রেকর্ড আনবে, অ্যালবামটা আনবে, আমাদের প্রিয় শিল্পী অ্যালবাম বাজাবো। ওই যে আপনার সাথে অনুষ্ঠান শুরু আগে কথা বলছিলাম ওনারশিপ নিয়ে, এই জিনিসটা হারিয়ে গেছে। একটা শ্রোতা তার যখন প্রিয় শিল্পীর গানের একটা ক্যাসেট বা সিডি রাখে, এটা তার একটা পজিশন, ওনারশিপ, যে আমার কাছে আমাকে মানে একটা প্রিয় বইয়ের মতো, বইটা বুকশেলফে থাকে। আমার বাসায় প্রচুর মানে এখনো আছে। তো ওই মমতা, ওই ভালোবাসা, এটা এখন আর লক্ষ্য করা যায় না। রাইট। এবং এই যে ক্রেজটা 90 দশক পর্যন্ত ছিল, মানে যখন ক্যাসেট থেকে ডিভিডিতে গেল তখন কিছুটা কমলো, সিডি পরে ডিভিডি, এখন তো একদম শূন্য, এখন সব ডিজিটাল, সহজে পাওয়া যাচ্ছে। এবং সহজে পাওয়া যাচ্ছে বলে ওনারশিপটা কমে গেছে, এরকম এটা হতে পারে। সহজলভ্য হয়ে যেতে হয়তো কত থাকে না, এখন টিপ দিলেই ফোনেই তো পাচ্ছি, পুরো দুনিয়া ফোনে পাচ্ছি, যখন তখন আপনি চাইলে পাচ্ছেন। রাইট। এটা এবং মানুষের জীবনযাপনও বদলে গেছে। আমরা লাইফস্টাইল যেটা বলি, আমরা আগে বাসায় ফিরে আপনি একটা প্রিয় ক্যাসেট বাজিয়ে এক কাপ চা নিয়ে একটা পত্রিকা পড়ে একটা সময় ছিল, মানুষ সেই সময়টা না, লাইফস্টাইল চেঞ্জ। তো মানুষ যখনই সময় পেত ফোনে সে স্ক্রল করছে, সে সোশ্যাল মিডিয়ায়।
কাজের পরই সত্যি গান শোনার সময় নেই। গানের জায়গাটা সোশ্যাল মিডিয়া নিয়ে নিয়েছে, সে স্ক্রলে ব্যস্ত এবং স্ক্রল শুরু করলে 2 ঘন্টা চলে যায়, টের পাওয়া যায় না। এবং এত কন্টেন্ট, আপনার বিনোদিত হওয়ার এত উপায়, তো ফলে ওই জায়গাটা, ফলে এই লড়াইটা আপনাদের জন্য আরো বেশি হবে। এই যে রয়্যালটির কথা বা অর্থনৈতিক ইন্টারেস্টের কথা বললেন, এই লড়াইটা এখন আরো কঠিন, কারণ শ্রোতাদের ওই ওনারশিপটা যদি অনেক বেশি থাকতো তাহলে এটা বোধহয় সহজ হতো। আরো কঠিন, আমি একটা বিশ্বাস করি। আর একটা বিরতি নিয়ে আসি দর্শক, একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা শাফিন আহমেদকে নিয়ে কথা বলছি এবং তার সম্পর্কে কথা বলতে বলতে আমরা ব্যান্ড সঙ্গীতের যে জার্নিটা সেটিও একটু বুঝবার চেষ্টা করছি এবং শিল্পীদের যে লড়াই, বিশেষ করে অর্থনৈতিক ইন্টারেস্টের যে জায়গাটি শুরু থেকেই একটি প্রশ্নবিদ্ধ, যে শিল্পীরা আসলে কি পান, সেটি সম্মান হোক সম্মানই হোক, এই জায়গাতে আমরা ছিলাম। নকিব খান, একটু অন্য প্রসঙ্গে যাই। ধরুন এই সময়ের যে যারা ব্যান্ড সঙ্গীত মানে ব্যান্ড করছেন, ব্যান্ড গান করছেন, আর আপনারা যখন শুরু করলেন 72-তে, একটা দীর্ঘ পরিবর্তনের মধ্যে দিয়ে তো গেছে। এই সময়ের সঙ্গীত নিয়ে আপনারা সিনিয়ররা কিভাবে দেখেন, মানে এর রাইট ট্র্যাকে আছে? খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আমার যেটা আমি সবার সাথে মোটামুটি আমি মিশি, দেখি আর কি, শুনি, খুবই ট্যালেন্টেড আমাদের মিউজিশিয়ানরা, যারা নতুন প্রজন্ম আসছে তারা রিয়েলি ট্যালেন্টেড এবং অনেক কিছু তারা জানে, শিখেছে। তবে যেটা হচ্ছে কি, আমাদের একটু কেয়ারফুল হতে হবে, সেটা হচ্ছে যেটা ডিজিটাল মাধ্যমে এখন আমরা আছি, ডিজিটাল যুগে আছি আমরা। সো আমরা সবসময় বলে থাকি নিজস্ব যে ক্রিয়েটিভিটি, নিজস্ব যে ট্যালেন্ট, সেটাকে কাজে লাগিয়ে আমাকে টেকনোলজিকে ইউজ করতে হবে, নট মিস ইউজ। অনেক ক্ষেত্রে আমরা ভুল করি, অনেক ক্ষেত্রে টেকনোলজিকে আমরা আমাদের মাস্টার বানিয়ে ফেলি, আমরা তার দাস হয়ে যাই। উল্টা হওয়া উচিত, আমরাই আমাদের আমি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব, প্রযুক্তি আমাকে নিয়ন্ত্রণ করবে না। এক্স্যাক্টলি। তো সেটাকে একটু কেয়ারফুল হতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশে যারা নতুন প্রজন্ম আছে, অসাধারণ ওরা এবং খুবই ট্যালেন্টেড, এবং তারা যদি একটু চিন্তা করে কাজ করে, এবং যেটা বাবু ভাই আমরা শুরু থেকে বলছি যে শর্টকাট বলে মিউজিকে কিছু নাই, এটা একটু সময় নিয়ে করতে হবে, একটু অধ্যাবসায় দরকার, আর অনেক বেশি সাধনা দরকার। এবং শাফিন আহমেদ শুরুতে বলছিলেন যে কিভাবে 9 বছর বয়স থেকে বাবা মায়ের কাছে বসে বসে সুর, তাল, লয়, তবলা, উনি তবলাকে খুব এমফাসিস দিচ্ছিলেন যে অনেক সৌভাগ্যবান। এখন তো ধরেন যারা গান গায়, আমরা যে সম্মান রেখেই বলছি যে অনেকে দেখলে মনে হয় যে দ্রুত চট করে তারকা হয়ে গেলেন। তারকা হওয়ার পথটা সহজ, খুবই সহজ। যেটা আমি সবসময় বলি যে স্টার হওয়া খুবই সোজা, মানুষ রাতারাতি স্টার হতে পারে, কিন্তু শিল্পী হওয়া অনেক কঠিন। এটা অনেক বছর সাধনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে কারণে আমার মনে হয় অনেক কিছু এখানে ব্যাপার আছে। সেই জন্যই নতুন প্রজন্মকে বারবার বলি, তোমরা ভাই, ইউ আর ভেরি ট্যালেন্টেড পারসনস, তোমরা একটু নিজেদের প্রতি যত্ন নাও, নিজেদেরকে শোনো, গান শোনো, পৃথিবীর বিভিন্ন মিউজিক শোনো, এবং সেটা নিজেদের বোধগম্য করার চেষ্টা করো, হৃদয়ঙ্গম করার চেষ্টা করো, এবং সেখানে কিন্তু মিউজিক্যাল ডেভেলপমেন্টটা আসবে। কিন্তু শর্টকাট বলে মিউজিকে কিছু নেই। এবং বাবু ভাই খেয়াল করবেন যে এখন যারা সঙ্গীতে আসেন, টেকনোলজির কারণে কণ্ঠও চেঞ্জ হয়ে যায় এবং মিউজিক করাই থাকে, কণ্ঠ মেলালেই মানে কোনো একটা গাইলেই হয়ে যাচ্ছে গানে। এইসব গান গেয়েও অনেকে তারকা হয়ে যাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সে যদি মিলিয়ন ভিউ হয়ে গেলে সে পয়সা কামাচ্ছে। মানে আপনারা স্টেজ পারফর্ম ছাড়া কোনো টাকা পাচ্ছেন না, এই লড়াইটা করছেন, কিন্তু অনেকে তো এভাবেও পয়সা কামাচ্ছে। মানে অনলাইনে গিয়ে ধরেন তার হয়তো ব্যাকরণে সাঁচে ফেললে হয়তো গানটা হয় নাই, কিন্তু সে তারকা হয়ে যাচ্ছে। রাইট। এইটা কিন্তু আরেকটা লড়াই আপনাদের জন্য, যে আপনি কত শর্টকাট পদ্ধতিতে টেকনোলজিকে ব্যবহার করে তারকা হয়ে যাচ্ছেন, পয়সা কামাচ্ছেন, কিন্তু নকিব ভাই যেটা বললেন যে শিল্পী হচ্ছেন না, তারকা হয়ে যাচ্ছেন। এই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করবেন? আসলে আমার মনে হয় এটা প্রকৃতির নিয়ম যে ভালো জিনিসগুলি থেকে যাবে, বাজে জিনিসগুলি ঝরে যাবে। সেখানে আপনাকে সেই স্পেসটা দিতে হবে। এরা সবাই কাজ করবে, কিন্তু মানুষ অবশ্যই ভালো জিনিসগুলিকে সংরক্ষণ করবে এবং শুনবে, যেটা 1000 গানের মধ্যে বেছে নেবে ভালো গানগুলি, এবং বাকিগুলি ঝরে যাবে। এটা ধরুন। এবং তারপরে বলছি যে নকিবের কথা আসছি, টেকনোলজিকে টুল হিসেবে ব্যবহার করতে পারি। মানে টেকনোলজি সুবিধা নিয়ে আমি ফাঁকিবাজিটা করব, কিন্তু গানটা গানের মতো হতে হবে, ব্যাকরণটা মেনে শিখে আসতে হবে। এবং অনেক আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক সময় এরকম খুব খুব কমন অভিযোগ শুনি, যদিও কতটুকু সত্য আমি জানি না, যে এখন যারা গান গায় ব্যান্ড সঙ্গীতে, এরা ব্যাকরণ ট্যাকরণ না জেনেই গাইতে থাকে, নিয়মকানুন না জেনে। এটা সবার বেলা আসলে জেনারেলাইজ করা ঠিক না আমার মনে হয়। আছে হয়তো কেউ এমনি প্রতিভা আসতেই পারে, যে কিছু সেখানে জীবনে একটা গান গিয়ে উঠলো, ভালো লাগলো, মূলত জিনিসটা আপনার ভালো লাগার বিষয়টা, তার গানটা তোমার ভালো লেগে গেল,
সেটা হতে পারে। কিছু জিনিস আছে সেটাই ঐশ্বরিক আর কি, সেটা তো ব্যতিক্রম, ব্যতিক্রম, কিন্তু শিখে মানে একটা দীর্ঘ প্রসেসের মধ্যে তো যেতে হবে। এবং এমন এমন অনেক শিল্পী আছে ভালো করার পরে গান শিখেছে। আচ্ছা, এরকম বিদেশে তারকা হওয়ার পরে শিখেছে। বিদেশে আছে যেরকম ওরা বলতো ইয়ার মিউজিশিয়ান, মানে কানে শুনে শেখে, কিন্তু পরে ওরা স্কুলে যায় গিয়ে আবার ওই ব্যাকরণটা থিওরিটা শিখে, এটা হতে পারে। তার মানে নকিব খান, থিওরিটা খুব জরুরি সঙ্গীতে। জি, খুবই জরুরি। আমি জাস্ট বাবু ভাইয়ের সাথে একটা অ্যাড করতে চাই যে বাবু যে কথাগুলো 100% সত্যি, একদম। মানুষ কিন্তু মানে তারকা হয় কিন্তু অনেক অনেক স্টার পাস হয়ে যায়, এটা বারবার বলছি আমি, কিন্তু যেটা ভালো জিনিস সেটা থাকবে, যেটা খারাপ জিনিস ঝরে যাবে, সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে। কিন্তু আপনার যে ট্যালেন্টটা আছে সেটাকে নাচ্চা করা উচিত, সেটাকে ওয়েস্ট করা উচিত না। এই যে ঝরে যাচ্ছে সেখানে যেন আপনি যেন ঝরে না যান, কাজে আপনাকে সেভাবে তৈরি করতে হবে। এবং তৈরি করাটা কিন্তু এখন ডিফিকাল্ট কিছু না, বিকজ আপনার সবকিছু অ্যাভেলেবল, ইন্টারন্যাশনাল সবকিছু আপনি পাচ্ছেন। এখন তো আপনি ইউটিউবে গেলেও প্রচুর শিখতে পাচ্ছেন। এবং অনেকে তো আমরা দেখি যে গিটার শিখে ফেলে ইউটিউবে, ওই যে ক্লাস দেখে। কখনো পাইনি, চিন্তা করতে পারেন, আপনি হাতে ধরে ধরে আপনাকে শিখতে হয়েছে। এক্স্যাক্টলি। এবং ঘরে বসে গুরুমুখী বিদ্যা ছিল, এখন তো গুরুমুখী বিদ্যাটা নাই, গুরুই নাই, ইউটিউব। আমি সবসময় একটা প্রবাদ বলে থাকি যে একটা মিউজিক ইজ ডিভাইন, এটা স্বর্গীয়, এটা খোদা প্রদত্ত, বাট পারফেকশন ইজ ম্যাথমেটিক্যাল। যখন আপনি পারফেকশনে যাবেন তখন কিন্তু ইটস পিওরলি ম্যাথমেটিক্যাল, আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। আমি এই প্রশ্নটা করেছিলাম, আমি মনে আছে 2007 বা 2008 ওস্তাদ গোলাম আলী এসেছিলেন বাংলাদেশে একটা পারফর্ম করার জন্য। তো আমি তো ইন্টারভিউ করতে গেছিলাম, আমি ওনার পর জিজ্ঞেস করছিলাম সুরটা কি, উনি উত্তর দিয়েছিলেন যে সুর তো উপর ওয়ালা মে আতা হো। আসলেই স্রষ্টার কাছ থেকে সুর আসে, এটা উনি বলছিলেন। এক্স্যাক্টলি। আমরা একদম শেষ পর্যায়ে এই যে একটা মানে অ্যালবাম, এটা স্মৃতি হয়ে থাকবে আসলে ফিরোজা বেগম। এবং এই জায়গাটা থেকে আমি যদি একটু জাস্ট অল্পতে আপনি বলতে পারেন যে ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ, এটা কি শাফিন আহমেদ হয়ে উঠবার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে, বা পরিবারের ভূমিকাটা খুব জরুরি? পরিবারের ভূমিকাটা জরুরি শুরুর দিক থেকে, বাট হামিন বা শাফিন আহমেদ হয়ে ওঠাতে কিন্তু অফকোর্স ওনাদের যে পরিবার থেকে এসছে, যে মিউজিক্যাল ফ্যামিলি থেকে এসছে বা ট্যালেন্ট থেকে এসছে, বা যেটা আমরা বললাম যে খোদা প্রদত্ত ব্যাপার পেয়ে এসছে, তো সেটা কিন্তু আছে। বাট তারপরে একটা হচ্ছে তার নিজের ব্যাপার, নিজস্ব ব্যাপার, তার নিজস্ব চেষ্টা, নিজস্ব তৈরি ব্যাপার আছে। শুধু পরিবার থেকে আসলেই যে হয়ে যাবে, ফিরোজা বেগমের ছেলে বলেই সে ভালো শিল্পী হবে, এটা স্পষ্ট যে তারা দুবাই হয়েছেন, একবার তো হতে পারেননি। জি, ক্যারিয়ার ফোকাস করে অন্য জায়গায় আছে। হ্যাঁ, তিন ভাইয়ের মধ্যে আমরা দুই ভাইকে চিনি, আরেক ভাইকে তো চিনি না, এই যেখানে তিন ভাই আছে। দুই ভাই তারা সেই স্ট্রাগলটা করেছে, তারা সেটা চেষ্টা করেছে। তার মানে দিন শেষে মিউজিকটা হচ্ছে আপনি কোন ফ্যামিলি থেকে আসলেন তার চেয়ে নিজের চেষ্টাটা। আপনি যেখানে ফোকাস করছিলেন এই সময় তরুণদেরকে যে টেকনোলজি যত সহজ করে দিক না কেন, মানে যদি সেটা ফাঁকিবাজি হয়, বাবুভাই যেটা বললেন যে শেষ পর্যন্ত থাকবে না, হয়তো সে তারকা হবে কিন্তু দিন শেষে শিল্পী হবে না। এটা খুব জরুরি। এবং শাফিন আহমেদ শিল্পী হয়ে উঠেছিলেন একদম শুরুতে, আপনি বলছিলেন যে কমপ্লিট মিউজিশিয়ান। ফলে এরকম কমপ্লিট মিউজিশিয়ানকে আমরা কথা বললাম, এবং তিনি গত বছর আমাদের অনুষ্ঠানে ছিলেন, 1-2 লাইন গান তিনি গেয়েছিলেন আমাদের অনুরোধে। আমরা একটু শুনতে শুনতে বিদায় নিব আমরা। আপনাদেরকে ধন্যবাদ বাবু ভাই, অনেক ধন্যবাদ। আজকে আপনার দুজনেরই মন খারাপ ছিল, থেকে মনে হচ্ছে আমরা এখানে কি করছি, এই জিনিসটা বারবার মনে হচ্ছে। রাইট, এটাই যে আপনি আসতে চান নাই, যে মন খারাপ ছিল, আমরা অনেক অনুরোধ করে এনেছি আপনাকে। ধন্যবাদ নকিব ভাই। আমরা আশা করি এই শোক কাটিয়ে উঠবেন, এবং শাফিন আহমেদরা তো চিরকাল থাকবেন না, এটা স্বাভাবিক। ফলে তাদের আমরা কেউই থাকবো না, ফলে তাদের যে ভালো দিকগুলো এটা আমাদের এই প্রজন্ম নিবে, সেটা আমরা প্রত্যাশা করি। এবং আপনি যদি বলেন ফ্যাশন আইকন, নট অনলি আ মিউজিশিয়ান, ফলে তার মতো মানুষ চলে গেলে আমরা শ্রদ্ধা জানাই, তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, এবং তার গানের একটু অংশ বিশেষ শুনে আমরা বিদায় নিচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ দর্শক, আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমরা যাচ্ছি শাফিন আহমেদের গানের অংশ বিশেষ শুনতে। এন্ডিং, ক্লোজিং, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি ফর্মালি বিদায় নিচ্ছি দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আমরা যাচ্ছি, ঠিক আছে, যাবো, হ্যাঁ, টার্ন করে নিচ্ছি, ওকে, ঠিক আছে, ওকে। আপনাদের অনেক ধন্যবাদ দর্শক। আমরাও আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি। শাফিন আহমেদের গান শুনতে যাই। তিনি গত বছর আমাদের এই সেটেই, এই অনুষ্ঠানেই তিনি এসেছিলেন কথা বলবার জন্য। আমাদের অনুরোধে তিনি 2 লাইন শুনিয়েছিলেন। আমরা সেটি শুনতে সবাই ভালো থাকবেন। আমরা শাফিন আহমেদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।
শেষ বিকেলের আলোয় বিষাদ সন্ধ্যায় চলতে চলতে পথে হঠাৎ প্রশ্ন জাগে, আর কত কাল খুঁজবো তোমায়, আর কত কাল খুঁজবো তোমায়। মাঝরাতে ঘুম ভাঙে চেয়ে দেখি আকাশে তারার মেলা, রাতের হিম ঝরে গাছে পাতায় এমন সময় হঠাৎ প্রশ্ন জাগে, আর কত কাল খুঁজবো তোমায়, আর কত কাল খুঁজবো তোমায়।